হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমরা স্পেশাল মডেল টেস্টের তৃতীয় পার্ট সমাধান করব, অর্থাৎ স্পেশাল মডেল টেস্ট 3 এর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান করব। তো সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমেই দেওয়া আছে, দেখো, বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে x³ + 3x² + 3x + 9কে উৎপাদকে বিশ্লেষণ করো। তো উৎপাদকে কিভাবে বিশ্লেষণ করতে হয় আমরা কিন্তু গত মডেল টেস্ট সলভ করার সময় শিখেছিলাম। তো ঠিক সেভাবেই দেখো এটাও সমাধান করব। এই যে x³ ছিল তাই x³ রেখে দেবো, দেওয়ার পরে প্লাস এখানে 3x² × 1 প্লাস 3, এই যে 3 ছিল তাই 3x ছিল x × 1² প্লাস 1³ প্লাস 9। তো এখানে একটু বুঝতে অসুবিধা হতে পারে যে এই 1গুলো কোথা থেকে পেলাম, বা এখানে 9 আছে আমি 8 কেন নিলাম, তাই না? তো আমি এটা আর কি x প্লাস y পাওয়ার কিউ অর্থাৎ x প্লাস y হোল কিউ এর সূত্রটা করতে চাচ্ছি। তো এই সূত্রটা করতে গেলে কি হয়, x³ + 3x² 1 প্লাস, তো এখানে দেখো আমি যদি এখানে একটু তোমাদের করে দেখাই, এই যে সরি এই কলমটা একটু সমস্যা, x + 1 পার কিউ, এটা যদি আমি সূত্র করতে চাই তাহলে কি আসবে দেখো তো, x³ + 3 × x² × 1 প্লাস 3x × 1 প্লাস 1³ এই সূত্রটা আসে কিনা দেখো তো। এটা কিন্তু a + b হোল কিউ এর সূত্রটা আমি এখানে অ্যাপ্লাই করেছি। তো এই যে 1কে কিউ করলে তো 1ই আসে, তো 1 আর 8 যদি যোগ করি তাহলে আমাদের কিন্তু 9 আসবে। তো এটা ভাঙলে আমরা আবার 9 পাবো, তাই আমরা এই লাইনটা লিখেছি। তো দেখো এই যে লাইনটা আমি ভেঙেছি, ভাঙার পরে যদি আমি আবার গঠন করি তাহলে কিন্তু এই সূত্রটার মোতাবেক হচ্ছে। দেখো এইটা থেকে ঘুরে গেলে আমরা এই সূত্রটা পাই না, তো সেই সূত্রটা আমি আর কি এখানে লিখেছি। তো প্লাস এখানে দেখো 2 পাওয়ার কিউ মানে কি, এই যে 2 পাওয়ার কিউ যদি হয় তার মানে 2 বার যদি গুণ করতে হবে, তো তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো এই যে এটা আমি 2 পাওয়ার কিউ করে নিয়েছি যাতে 8কে আমরা ফিরে পাই। তো তারপরে দেখো এখানে x + 1 হোল কিউ, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b। তো দেখো এখানে যদি আমি a-কে a ধরি আর এটাকে যদি আমি b ধরি তাহলে a³ + b হোল কিউ আসছে না, মানে a³ + b³ এর সূত্রটা আসছে না। তো সেই সূত্রটা আবার আমি এখানে অ্যাপ্লাই করেছি, করার পরে দেখো আমাদের অ্যান্সার এসেছে x + 3 × x² + 3। এটাই কিন্তু ক নম্বরে ছিল। তো চলো আমরা খ নম্বরটা দেখে আসি। খ নম্বরে দিয়েছে দেখো, সামিয়ার বাসায় একটি পানির ট্যাঙ্ক আছে যাতে 1,20,000 লিটার পানি ধরে। পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার হলে গভীরতা কত? তো এখানে দেখো পানি ট্যাঙ্কের দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থটা দেওয়া আছে, তাই না? দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, প্রস্থ দেওয়া আছে 20 মিটার, কিন্তু গভীরতা দেওয়া নেই। আমরা কিন্তু জানি সচরাচর কোনো কিছুর গভীরতাকে আমরা এইচ ধরি, তাই না? তো তাহলে এখানে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ, এখানে যদি আমরা অঙ্কটা এভাবে করি, দেখো এই জায়গাতে আমরা যদি করি খ নম্বরটা দেওয়া আছে দৈর্ঘ্য সমান 40 মিটার। এখানে দৈর্ঘ্য ছিল, দেখো এখানে কিন্তু দৈর্ঘ্য ছিল 40 মিটার, তারপরে দেখো প্রস্থ ছিল 20 মিটার, আর গভীরতা কি, গভীরতাকে আমরা ধরি সমান এইচ মিটার। এখানে কিন্তু গভীরতাটাই আমাদের বের করতে হবে। তো গভীরতার মান যেহেতু দেওয়া নেই তো আমরা এটাকে এইচ ধরলাম।
তো ট্যাঙ্কের আয়তন দেখো, এখানে ট্যাঙ্কের আয়তনটা দেওয়া আছে যে ট্যাঙ্ক আছে যাতে এত লিটার পানি ধরে, তাহলে এটাই তো তার আয়তন, তাই না? যেহেতু এই পরিমাণ পানি ধরছে, তো তাহলে আমরা কি লিখব দেখো, ট্যাঙ্কের আয়তন সমান 1,20,000 লিটার। তো এখানে আমরা এই লিটারটাকে আবার আমরা ঘন লিটার করে নেব। তো ঘন লিটার করলে দেখো কি আসে, এই যে 120 ঘন লিটার আসছে। তো এটাই আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কি বলেছে, যেহেতু গভীরতার মান বের করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, যে প্রশ্ন মতে এইচ এর মান যেহেতু বের করতে হবে, তাহলে প্রশ্ন মতে আয়তন সমান সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সমান এই যে আয়তনটা। আয়তনের সূত্র কি আমরা জানি, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো এখানে লিখেছি, লেখার পরে দেখো 120 দিয়ে দিয়েছি। তো এখন দৈর্ঘ্যর মান কত আছে, দৈর্ঘ্যর মান ছিল 40 গুণ প্রস্থর মান ছিল কি 20, তা আমি 20 দিয়ে নেব, গুণ উচ্চতা ছিল h। তো এটা আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এখানে আমাদের কি নিয়ম, আমরা শিখে এসেছি যে যার মান বের করতে হয় শুধুমাত্র সেটাই বা সাইডে রাখতে হয়, আর বাদ বাকি অপোজিট পাশে নিয়ে যেতে হবে বিপরীত চিহ্ন যুক্ত করে। তো দেখো এখানে 20 আর 40, আরও একটু সহজ করে করি, 20 আর 40 যদি আমরা গুণ করি তাহলে 4 দুগুণে 8, এখানে 8, আর এই যে 2টা শূন্য, তো এই 2টা শূন্য আমি বসিয়ে দেবো। তারপরে এই যে এইচ, এখানে 120 আসবে। তো আমি যেহেতু এইচের মান বের করব, তাহলে এইচটা এই সাইডে রাখো, এইচের সাথে 800 কী আকারে আছে, গুণ আকারে আছে। তো গুণটা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কারণ আমরা জানি যে রাশির মান বের করতে হয় সেই রাশিটা বাদে বাদ বাকি সব কিছু আমরা অপোজিট সাইডে বিপরীত চিহ্ন যুক্ত করে নিয়ে যাই, তাই না? তো দেখো 120কে যদি আমরা 800 দ্বারা ভাগ দিই, তাহলে আসছে দেখো 0.15। তো এই 0.15 যে আসলো, এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তো চলো এবার আমরা পরের গ নম্বর অঙ্কটা দেখি। গ নম্বর অঙ্কটাতে বলেছে 9% হারে 15,000 টাকা 7 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। তো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র আমরা জানি, ক্ষুদ্র সঞ্চয়ের ভবিষ্যৎগুলি এই অধ্যায়ে আমরা শিখে এসেছি, তাই না? তো এই অঙ্কটা আমরা সমাধান করব, তার আগে চলো কী কী মান, কিসের মান দেওয়া আছে এই মানগুলো আমরা একটু দেখে আসি। তো এখানে মানগুলো দেওয়া আছে, দেখো পির মান দেওয়া আছে, এই যে পির মান হচ্ছে 15,000, মানে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তো পির মান দেওয়া আছে 15,000, আর 7 বছর সময়কে বোঝাচ্ছে, তাহলে এন সমান সময়, তাহলে 7 বছর আর 9% হারে, অর্থাৎ আর সমান 9%। তো এখানে 9%টা আর এর মান। তাহলে চলো আমরা অঙ্কটা তো সব বের করেই ফেললাম, তাহলে তো খুবই সহজ হয়ে গেল আমাদের জন্য, তাই না? এখানে আমরা আগে লিখে নেব, এখানে এন এর মান সমান 7 বছর, আর পির মান ছিল কত বলো তো, পির মানটা ছিল হচ্ছে 15,000, আর আর এর মান ছিল 9%। তো 9%টাকে আমরা জানি যে পার্সেন্টটা থাকলে আবার তাকে 100 দ্বারা ভাগ দিতে হয়। তো 9কে যদি আমরা 100 দ্বারা ভাগ দিই, তাহলে দেখো কত আসে, 9 ভাগ 100, তাহলে আসছে দেখো 0.09, এখানে 0.09। তো এটা আসছে আমাদের আর এর মান। তো এখন আমাদের কি, এবার চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা কি ছিল বলো তো, আমরা যখন অধ্যায় করেছিলাম তখন সূত্রটা ছিল সি সমান পি থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1, এটাই কিন্তু আমাদের
চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা ছিল। এখন যদি আমাদের বলতো চক্রবৃদ্ধি মূলধন বের করো, তাহলে কিন্তু এই -1টা আমরা দিতাম না। তো -1টা যদি আমরা না দিতাম তাহলে কিন্তু সূত্রটা হয়ে যেত চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, কিন্তু এই যে -1 দিয়ে এটা আমাদের চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তো এখন সূত্র মোতাবেক আমরা সবগুলো রাশি বসিয়ে সংখ্যা বসিয়ে দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তো দেখো 1 আছে, তাই 1 প্লাস আর এর মান কত 0.09 পার 7 - 1। তো এটা আমি যা ছিল তাই বসিয়ে দেব। তো এখানে আমি যদি যোগ করি তাহলে কত আসবে দেখো, এখানে আছে +1, তাহলে কি 1 যোগ 0.09। তো এখানে 0.09 এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমাদের আসছে 1 এখানে বাংলায় লিখতে হবে 9 পাওয়ার 7 - 1। এখানে আমরা এটাকে আবার পাওয়ার 7 করব, পাওয়ার 7। তো দেখো এই 7 এই যে এর মাথার উপরে পাওয়ার 7 আছে, তো পাওয়ার 7 করলে আসছে 1.82। তো এটা আমরা পরের লাইনে বসিয়ে দেব। দেখো এখানে আমাদের কি আসলো, এই যে এখানে এসেছে 1.828। তাহলে আমরা এটা বসিয়ে দিই 1.828, আর এখানে মাইনাস ছিল তাই মাইনাস বসিয়ে দেবো। তো এবার আমাদের যা ছিল সেগুলো আমরা বসিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো এখান থেকে -1, তাহলে দেখো আসছে 0.828। তো 0.828 এটা আমি আবার গুণ করব 15,000-এর সাথে, তাহলে দেখো আসছে 12,820। তো 12,820 টাকা। তো এটা আমরা বসিয়ে দেবো জাস্ট, তাহলে আমাদের গ নম্বর অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের কমেন্টের অ্যান্সার আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো। তো দেখো এখানে ঘ নম্বরটা বলছে তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য 8% হারে বিনিয়োগ করলে কত লাভ পাবে। তো এখন এখানে লাভের পরিমাণটা বের করতে হবে। লাভকে ইংলিশে কি বলে বলো তো, ইন্টারেস্ট। আর ইন্টারেস্টকে আমরা আয় দ্বারা প্রকাশ করি, বা লাভের অংশকে আয় দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে দেখো এই যে 30,000 টাকা, এটা হচ্ছে আসল, তাহলে পির মান হচ্ছে 30,000 5 বছরের জন্য। তাহলে কি সময় সমান এন সমান 5 বছর আর 8% হারে। তাহলে 8% হারে মানে কি আর এর মান, তাহলে পির মান পাচ্ছি, এন এর মান পাচ্ছি, আর এর মান পাচ্ছি। তো তাহলে কি নির্দেশ করছে, অবশ্যই আয় সমান PRN। তো এটাই আমরা করলে হয়ে যাচ্ছে। দেখো এখানে আমি ঘ নম্বরটা লিখছি যে আয় সমান PRN। তারপর এখানে দেখো আমি যদি দিই, এখানে অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষার হলে এই যে এক সাইডে দাগ টেনে এখানে দিয়ে সবগুলো কমপ্লিট করবে। তো আর এর মান ছিল কি 8%। তো 8%কে আমরা জানি 100 দ্বারা ভাগ দিতে হবে, যেহেতু পার্সেন্ট আছে। তারপরে কিসের মান ছিল, এন সমান 5 বছর, এন সমান 5 বছর। আর পি সমান ছিল বলো তো কত, 30,000। 30,000 ছিল না, হ্যাঁ 30,000। তাহলে 1 2 3, এই যে এখানে আমাদের আয়ের মান বের করতে হবে, তাই আয় সমান হর। তো এখানে যেহেতু আয়টা আমাদের বাঁ পাশেই আছে, তাহলে কিন্তু এখানে আর কোনো ট্রান্সফার করার কোনো প্রয়োজনই নেই। তো আমরা এই সূত্রতে অঙ্কগুলো বসিয়ে দিলে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে দেখো আর এর মান কত, 8/100 গুণ এন এর মান কত, 5 বছর। তো এখানে দেখো আমরা যদি করি ক্যালকুলেশনটা, তো এই দুইটা শূন্যর সাথে আমি এই দুইটা শূন্য কাটাকাটি করে দিচ্ছি। দেওয়ার পরে দেখো এখানে 300 আছে। যদি দেখো এখানে 300 আছে, 8 আছে আর 5 আছে, সবগুলো কিন্তু গুণ আকারে আছে। তো এখানে আমি কি করব, দেখো 300 গুণ 8 গুণ 5,
তাহলে দেখো 12,000 আসছে। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এই অঙ্কটায়, যে লাভের অংশ হচ্ছে 12,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু অনেক সহজ ছিল, সরলের অঙ্ক। তো তারপরে চলো আমরা অঙ্গ নম্বরটা দেখি। অঙ্গ নম্বরটা দেখাচ্ছে যে এর মান দেওয়া আছে 0,-3, বির মান দেওয়া আছে 4,-2 এবং সির মান দেওয়া আছে 16,1 বিন্দু 3টি সমরেখ। তো সমরেখ মানে কি? সমরেখ তখনই হবে যখন সবগুলো রেখার ঢাল সমান হবে। যদি সবগুলো রেখার ঢাল একই আসে তাহলে কিন্তু বিন্দুটি সমরেখ, আর যদি রেখার ঢালগুলো আলাদা আলাদা আসে তাহলে কিন্তু ওটা সমরেখ হবে না। তোমরা অবশ্যই এটা মাথায় রাখবে। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তো এখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোই কিন্তু আমি উঠিয়ে নিয়েছি, যে এ সমান এত, বি সমান এত, সি সমান এত। তো তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি বলো দেন? প্রথম কাজ হচ্ছে এ বি রেখার ঢাল নির্ণয় করা। তো এই যে এ আর এই বি রেখাটার ঢাল আমরা নির্ণয় করব। দেখো এ বি রেখার ঢাল নির্ণয়, ঢাল সমান সমান, এ বি রেখার ঢাল সমান সমান আমরা জানি ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1। তো এখানে আমাদের এখন আইডেন্টিফাই করতে হবে যে কোনটা x1 আর কোনটা y1। তো আমরা জানি যে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে x1 এর মান, আর এটা হচ্ছে y1 এর মান। এটা হচ্ছে x2-র মান আর এটা হচ্ছে y2-র মান। এটা কিন্তু সবসময় তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। আর এই ধরনের অঙ্কগুলোতে সমস্যা শুধু এই জায়গাতেই হয় যে x1 x2-র মানগুলো আমরা নির্দিষ্ট করে বুঝতে পারি না। তো x2-র মান কত? দেখো x2-র মান আছে y2-র মান আছে -2, এখানে সূত্রের মাইনাস। আর y1-এর মান কত বলো তো? y1-এর মান -3। তো এখানেও যেহেতু মাইনাস সূত্রেরটা আছে তাই আমি এখানে ব্র্যাকেট দ্বারা আলাদা করলাম। এবার x2-র মান কত? x2-র মান 4, তাই আমি 4 রাখলাম মাইনাস সূত্রের, আর x1-এর মান 0। তো এখানে আমাদের কি আসছে? এই যে -2 আর মাইনাসে মাইনাসে প্লাস, তো +3, আর এখানে 4 থাকছে। তো এখানে আমাদের কি আসছে? -2 আর +3 ক্যালকুলেশন করলে 1 আসে, আর এই যে 4। তাহলে এ বি রেখার ঢাল আমরা পেলাম 1/4। এবার আমাদের যেহেতু এ বি রেখার ঢাল বের করলাম, এবার আমাদের করতে হবে বিসি রেখার ঢাল। তো এখানে আমরা লিখব বিসি রেখার ঢাল। যেহেতু আগেরটা আমরা m1 দিয়েছিলাম তাই এটা আমরা m2 দেবো। তো m2 সমান আবার সেম সূত্র অ্যাপ্লাই করব, y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1। তো এখানে আমাদের এবার একটু খেয়াল করতে হবে, যেহেতু বিসির মান বের করব তাহলে এখানে এবার এটা হবে হচ্ছে x1 এর মান, আর এটা হবে y1 এর মান, আর এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে y2। তোমরা কিন্তু এটা অবশ্যই আমি কিন্তু এখানে দেখে দেখে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, কিন্তু তোমরা পরীক্ষার হলে এগুলো লিখবে না, এগুলো মনে মনে আইডেন্টিফাই করবে। তো এখানে দেখো y2-র মান কত ধরেছি? y2-র মান ধরেছে 1, আর এটা সূত্রের মাইনাস, আর এখানে y1-এর মান হচ্ছে -2, আর এখানে x2-র মান হচ্ছে 16 আর সূত্রের মাইনাস, আর এখানে 4। তাহলে দেখো এখানে 1 আর এই যে মাইনাসে মাইনাসে +2, আর এখানে 16 থেকে 4 মাইনাস করলে আমাদের কত আসে বলো তো? 12। তো এই জায়গাতে আমরা রাখছি 3, আর এখানে আমাদের 12। তো 3 আর 12 যদি আমরা ভাগ করি, 3 এ 4 12, তো উপরে যেহেতু ছোট সংখ্যা তাই এখানে 1 হবে আর এখানে 4 হবে। তো এখানে তাহলে দেখো বিসি রেখার মান আসছে 1/4 আর এ বি রেখার ঢাল আসছে 1/4। তাহলে দুইটির মানই একই আসছে, অর্থাৎ দুইটির ঢালই একই আসছে, তাই রেখাটি সমরেখ হবে। তো তারপরে দেখো 6 নম্বরটা বলছে এম এর মান দিয়ে আছে 1,-3 আর এন এর মান দিয়ে আছে 4 আর 6 বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয় করো। তো ঢাল নির্ণয় করার যেহেতু দুইটি মাত্র বিন্দু আছে, তো দুইটি বিন্দুর ঢাল আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো। তো চলো শুরু করি। তো দেখো এখানে আমি একটু আগে রেখেছি যাতে তোমাদের সময়টা একটু কম লাগে।
তো এখানে সেম সূত্রে আমরা অ্যাপ্লাই করব। এখানে আমরা করব y2 মাইনাস y1, এখানে দেখো y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1। এটাই কিন্তু মূলত ঢাল নির্ণয় করার সূত্র। তো এটা কি, এটা আমরা আগে থেকেই চিহ্নিত করে রাখছি যে y2 আর এটা y1, আর প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে x2। তাহলে আমাদের কি অঙ্কটা অনেক ইজি হয়ে যাচ্ছে। তো এখানে আমরা কি করব, 6 সূত্রের মাইনাস আর এখানে -3, আর এখানে আমরা x2 এর মান হচ্ছে 4, এখানে সূত্রের মাইনাস, এখানে 1। তাহলে কি করব, এখানে 6 মাইনাসে মাইনাসে +3 আর এখানে হচ্ছে 3। তো তাহলে এখানে কত আসছে দেখো, এখানে আসছে আমাদের 9 আর এখানে 3, তাহলে অ্যান্সার আসছে কত, 3। তো এটাই কিন্তু আমাদের মূলত 6 নম্বরের অঙ্কটা ছিল। আশা করি বোঝা গিয়েছে। এবার চলো 6 নম্বর অঙ্কটা দেখে আসি। 6 নম্বরটা বলছে x সমান 2 ও y সমান 1 এর বিন্দু ছেদবিন্দু এবং -3 আর -1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তো এটা কিন্তু আমাদের সরাসরি বই থেকেই এসেছে, তাই এই অঙ্কটা তোমরা বই থেকেও করতে পারো। আবার যারা বইয়ের ভিডিওগুলো দেখোনি, অর্থাৎ আমি যখন বইয়ের অঙ্কগুলো সমাধান করেছিলাম তখন যারা দেখোনি তারা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো, তাহলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। তো এখানে আমরা কি করছি দেখো, এখানে আমাদের যে সূত্রটা ছিল y মাইনাস y2 আর এখানে x মাইনাস x2 সমান সমান এখানে y2 মাইনাস y1 আর এখানে x2 মাইনাস x1, এই সূত্রটাই কিন্তু মূলত অঙ্কটা সমাধান করতে হবে। তো এখানে দেখো আমরা কি করি, এখানে y মাইনাস y1 এর মান কত ছিল দেখো, এখানে y এর মান ছিল কত, 1, আর এই যে এটা হচ্ছে y এর মান 1 আর x এর মান 2, কিন্তু এখানে হচ্ছে x1 এর মান -3 আর এটা হচ্ছে y1 এর মান -1। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে আমি কি করব, -1 বসিয়ে দেব, আর এখানে x -3, তারপরে দেখো এখানে কি করি, এখানে আমাদের -1 আর -3 -2। তো এখানে আমরা এই যে y রাখবো, রাখার পরে এই যে মাইনাসে মাইনাসে +1 দেব, আর এখানে x আর মাইনাসে মাইনাসে +3 সমান সমান এখানে -1 -1 মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -2 হবে আর এখানে -5 হবে। তো এটা যদি আমরা এভাবে রাখি দেখো, এখানে মাইনাস দ্বারা -1 দ্বারা ভাগ করলে আমাদের কিন্তু আসে y + 1 ভাগ y + 3 সমান সমান এখানে 2/5। তাহলে এই যে -1 দ্বারা উভয় পক্ষকে আমি ভাগ করে দিয়েছি, -1 দ্বারা কিন্তু আমি উভয় পক্ষকে ভাগ করলাম, যার কারণে আমাদের দুই সাইড থেকে মাইনাসটা উঠে গেল। এবার আমাদের কি করতে হবে বলো তো, এই যে এই কোণাকাটি অর্থাৎ আড়াআড়ি আমাদের গুণ করতে হবে। যে এখানে আমরা এই সাইড গুণ করব আর ওখানে এই জায়গায় আমাদের x হবে। তো এখানে আমরা এই যে 2 দিয়ে x গুণ করব, তাহলে 2x প্লাস 3 দুগুণে 6 আর এটা হচ্ছে 5y প্লাস 5 একে 5। তো এখানে আমরা কিভাবে সেই মান, যে মানটা পেলাম সেই মানটা এখানে বসিয়ে দেব, যে 5y প্লাস 5 সমান সমান 2x প্লাস 6। তো এখানে দেখো 2x মাইনাস 5y প্লাস 1 সমান সমান 0। এটাই কিন্তু আমাদের নির্ণয় করতে বলেছে, যে সমীকরণ নির্ণয় করতে। আর সমীকরণ তখনই হবে যখন সবগুলো রাশি বা ধ্রুবক এক সাইডে এসে সমান সমান 0 আসবে, তখনই কিন্তু সেটা সমীকরণ বলে পরিচিত হবে। তো এবার চলো আমরা পরের অঙ্কগুলো দেখি। তো ইঙ্গ নম্বর দেখো আমাদের দিয়ে আছে 19 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। 19 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করো। তো আমরা জানি বাইনারিতে রূপান্তর করতে হলে কিভাবে করতে হয়, বাইনারির ভিত্তি যেহেতু 2, তাই 2 দ্বারা আমরা ভাগ দেবো। তো এখানে দেখো আমরা যদি এই সাইডে নোট করি, রাফ করি যে 2কে 19-এ ভাগ দিতে হবে, তাহলে কত আসবে দেখো, আমরা জানি 9 দুগুণে 18। তো এখানে আমাদের 1 থাকছে ভাগশেষ। তো এই যে ভাগফলটা, ভাগফল 9, এই ভাগফল 9টা এখানে লিখব, আর এখানে এই 1টা এখানে লিখব।
তারপরে এখানে আবারও 2 নেব। তো 2 নিয়ে যদি আমরা 9কে 2 দ্বারা ভাগ দিই তাহলে কি আসবে? 7 দুগুণে 8। তো এখানে আমাদের আবারও ভাগশেষ 1 থেকে যাচ্ছে। তো এই 4 আমরা এই সাইডে লিখব আর এখানে আমরা 1 লিখব। তো দেখো আমি কিন্তু ভাগফলটা এক সাইডে লিখছি আর ভাগশেষটা এক সাইডে লিখছি। তো 2 4-এর মাঝে কিন্তু 2 বারই ভাগ যায়, ভাগশেষ 0 হয়ে যায়। দেখো 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তো 2 দুগুণে 4 আর এই যে এখানে ভাগশেষ 0 চলে আসছে। তো এখানে তাহলে 2 এখানে হ্যাঁ এখানে 2 আসবে আর এখানে 0, এখানে আবারও 2 2-এর মাঝে কিন্তু একবারই যায়, তাই না? 2-এর মাঝে একবারই যায়, তাই এখানে 0, এখানে আবারও 2 বড় 1 ছোট, তাই 2-1-এর মাঝে ভাগ যায় না, তাই এখানে 0 আর এখানে 1। তো এই অঙ্কটা আমাদের তত সময় চলমান থাকবে যত সময় না লাস্টে এই যে এই সাইডে 0 থেকে 1 আসবে। এই পর্যন্ত কিন্তু আমাদের অঙ্কটা করেই যেতে হবে। তো আমাদের অ্যান্সার হচ্ছে, দেখো এখানে যেহেতু 10 ভিত্তিক ছিল তো অ্যান্সার আমাদের নিচে থেকে উপরের দিকে যেতে হবে। তাহলে 1 0 0 1 1 এই যে 2, এটাই কিন্তু আমাদের অঙ্গ নম্বরের অঙ্কটা। তো তারপরে দেখো কোন ট নম্বরে দেওয়া আছে 27 10 ভিত্তিককে 11 10 ভিত্তিক অর্থাৎ দশমিক আর দশমিক দ্বারা গুণ করো। তো এই গুণ অঙ্কটাও কিন্তু আমরা দেখেছি এবং গুণ অঙ্ক আমরা ক্লাসেও শিখেছিলাম। তো চলো এই অঙ্কটারও সমাধান দেখে আসি। তো এখানে দেখো আমরা এই যে অঙ্গ নম্বর যেভাবে আমরা বের করলাম, এই যে দশমিক থেকে বাইনারিতে যেভাবে বের করলাম, এই দুইটা অঙ্করও কিন্তু ঠিক সেম প্রসেসে আগে বের করে নিতে হবে। তো আমি যেহেতু অঙ্ক অনেক দিন ধরে করাই তো আমার মুখস্থ হয়ে গেছে যে কোন সংখ্যা কিভাবে আসে। আর কিন্তু তোমাদের অনেকের প্র্যাকটিস আছে, অনেকের প্র্যাকটিস নেই। তো তোমরা অবশ্যই ওই নিয়মে এই অঙ্কটা বের করবে। অঙ্কটা যদি না বের করো তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে না, আর যদি বের করো তাহলে অবশ্যই করতে পারবে। তো এই গুণটা হচ্ছে নর্মাল গুণ, আমরা ছোট থেকে যেই গুণটা শিখে এসেছি সেইটাই, কিন্তু লাস্টের যোগের বেলায় আমাদের একটু সমস্যা হবে। এই দেখো 1 দ্বারা সবগুলো আমরা গুণ করে দেবো, 1 1 1 1 1 1, শূন্যর সাথে যত বড় সংখ্যায় গুণ করো না 0 হয়, 1 1 1 1 1 1। তো এখানে আমরা 1 ঘর বাদ দেবো, তাহলে এই যে আবার যেটা আসে সেটাই আমরা দিয়ে দেবো 1 1। তারপরে দেখো এই যে না, এখানে আমাদের 1 হবে, এখানে 1 হবে, এখানে 0 হবে আর এখানে 1 হবে। তারপরে আমরা 2 ঘর বাদ দেবো, তো 0-র সাথে যাই গুণ করে 0 হবে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টি 0 হবে। তারপরে আমরা দেখো 3টে ঘর বাদ দেবো, তাহলে 1-এর সাথে আমরা গুণ করলে 1 1 1 1 1 1, 0-র সাথে গুণ করলে 0 1 1। তো এই যে আমরা যে বইয়ে যে ছকটা শিখেছিলাম যে যোগ কিভাবে করতে হয়, এখানে 1 আছে তাই 1 বসে যাবে, এখানে 1 আর 1 1 আর 1 আমাদের 0 হয়ে যায়, এখানে 0 আর 1 যোগ করলে 0 হয় কিন্তু হাতে আমাদের 1 থাকে, আবার এখানে 1 আর 0 যোগ করলে আবারও 0 হয়, হাতে আমাদের 1 থাকে। তো এভাবেই আর কি আমাদের এই যোগটা করতে হবে। কিন্তু তোমরা যারা এই যোগটা বুঝতে পারছো না তারা অবশ্যই আমার এই চ্যানেলে যে আমার এই বাইনারির অধ্যায়ে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট থেকে তোমরা একটু দেখে আসবে, তাহলে অনেক সুবিধা হবে। কারণ প্রতিটা অঙ্কই তো এইভাবে ধরে ধরে আর কি বোঝানো সম্ভব না, বা অনেক সময়ের একটা ব্যাপার। তো চলো আমরা পরের অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্কটা বলছে ছকটি লক্ষ্য করো। তো এখানে বয়সের একটা শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে যে 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65 আর গণসংখ্যা এটা দেওয়া আছে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে উপপাদ্যের গাণিতিক গড় নির্ণয় করো। তো গাণিতিক গড় কীভাবে নির্ণয় করতে হয় আমরা আগের মডেল টেস্ট থেকে শিখেছি, তো সেভাবেই আমরা আর কি করব। তো চলো শুরু করি। দেখো এখানে আমি কিছুটা কাজ আগে থেকে করে রেখেছি আর কিছুটা কাজ বাকি রেখেছি তোমাদের বোঝানোর জন্য। তো প্রথমে আমাদের কি করতে হবে, মধ্যবিন্দু নির্ণয় করতে হলে এইটা আর এটা যোগ দেবো, দিয়ে 2 দিয়ে ভাগ দেবো। তো দেখো এখানে আমাদের 41 যোগ 45, তো ভাগ দিলে আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে সবসময়, তাহলে 43 আসবে। তো এখানে আমরা 43 লিখে দেবো। তারপরে দেখো এখানে আমরা আবার 46 আছে, 46 যোগ 50, এবার ভাগ 2, তাহলে আমাদের কত 48 আসছে, এখানে আমাদের 48 আসছে। তো তারপরে আবার আমাদের কত যোগ করতে হবে, 51 যোগ
55 ভাগ 2। আমি কিন্তু কিভাবে করছি তোমরা একটু খেয়াল করো। আমি প্রথম যে রাশিটা আছে এই যে এটা আর এটা যোগ করছি, যোগ করে 2 দিয়ে ভাগ। তো দেখো সবগুলোই এক সিরিয়ালেই বাড়ছে, তো আমি এখানেও আর কি ওইভাবেই বসিয়ে দিলাম আন্দাজে। তোমরা এটাও ক্যালকুলেটারে করলেও সমস্যা নেই। তো দেখো এই 1 2 3 4 5, 5টি যেহেতু ঘর আছে, তো তাহলে আমি এই শেষের 2টি বাদ দেবো আর প্রথম 2টি বাদ দেবো, তাহলে মাঝখানেরটা মধ্যবিন্দু হচ্ছে, মধ্যবিন্দু মানে কি মাঝেরটা, তাই না? তো মাঝেরটা যেহেতু মধ্যবিন্দু হচ্ছে, তো এটা থেকে আমরা আর কি সবগুলো বিয়োগ করব। এই যে এই 53 থেকে এই জায়গায় দেখো আমাদের ধাপ বিচ্যুতি যেটা আছে সেটা আর কি করতে হবে। এটা থেকে এটা বিয়োগ দিতে, এটা থেকে এটা বিয়োগ দেবো, দেওয়ার পরে আমাদের যে এখানে ব্যবধানটা আছে 41 থেকে 45-এর ভিতরে 5 ব্যবধান আছে, সেই 5 দিয়ে আমাদের ভাগ দিতে হবে। দিলে কিন্তু আসবে এখানে কত আসে দেখো, এখানে আমাদের ক্যালকুলেটরে করলে আসছে এই মুহূর্তে -1, এখানে -1 আর এখানে -2, এর অপোজিট সাইডে আসছে 1 আর 2। তো এটা যদি আমরা এর সাথে গুণ করি, দেখো FI আর UI, তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে। গুণ করলে কত আসবে, -24 আর -15, আর এটা 0ই আসবে, 0-এর সাথে গুণ করলে এখানে 18 আর এখানে 20। তাহলে মোট আসছে যে মানটা, সেই মানটা আমরা দেখি। এখানে মোট আসছে -1। তো এখানে আমাদের কি গাণিতিক গড়ের যে সূত্রটা ছিল সেই সূত্রটা আমরা দিয়ে দিই, যে গড় সমান সমান x বার সমান a প্লাস এখানে FI UI বাই n গুণ h। তো এখানে আমাদের এর মান কত, এই যে এটা একে আমরা এ ধরেছি, তাই না? মধ্যক যেটা সেটা হচ্ছে এ, তাহলে এর মান হয়েছে কত বলো তো, এর মানটা কিন্তু 53। আর এখানে আমাদের কি প্লাস, আর এখানে আমাদের মান এসেছে -1, তাই -1, এনের মান কত, এন মানে কি এই যে মোট মান, গণসংখ্যার মোট মান, গুণ এইচ এর মান কত। তো এখানে দেখো ঢ নম্বরটা আমাদের বাদ আছে, তো ঢ নম্বরটা আমাদের করতে হবে। ঢ নম্বরটা হচ্ছে এই যে পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা +1 সমান সমান এই যে 20। এখান থেকে তোমাদের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানটা খুঁজে বের করতে হবে। তো আমি এখানে সর্বোচ্চ মান খুঁজে পেয়েছি 20, তো আমি এখানে 20 দিয়েছি, সর্বনিম্ন মান পেয়েছি 6, তাই 6 দিয়েছি, আর এখানে +1। তো এখানে আমি এটা কিন্তু সূত্র, তো এই সূত্র থেকে আর কি আমাদের এসেছে 15। তারপরে এখানে আমি ধরি শ্রেণী ব্যবধান সমান 3। এই 3টা কিন্তু কোনো অঙ্কে ছিল না, আমি এখানে ধরে নিয়েছি। তোমরা এখানে 5ও ধরতে পারো, 3ও ধরতে পারো, 10ও ধরতে পারো, কিন্তু আমি এখানে আমার ইচ্ছা মতো 3 ধরেছি। তারপরে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, এটা কিন্তু একটা সূত্র, এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখবে। তারপরে পরিসর আমি 15 পেয়েছি তাই 15 লিখলাম, আর এখানে শ্রেণী ব্যবধান 3 ছিল তাই 3 দিলাম। 15কে 3 দ্বারা ভাগ দিলে 5 আসে। তো এখানে আমাদের যেহেতু বলেছে গণসংখ্যা সারণী তৈরি করতে এই জায়গা থেকে, তো এই গণসংখ্যা সারণীটা আমি তৈরি করেছি যে 6 থেকে 9, অর্থাৎ 3 3 করে ব্যবধান নিয়েছি। তারপরে এখানে 9 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18, 18 থেকে 21। তারপরে দেখো এখানে 6 থেকে 9 এর মাঝে আমি কিন্তু 4টি সংখ্যা পেয়েছি। এখানে দেখো এখানে 6 থেকে 9 পর্যন্ত এই যে 1 2 3 আর 4, এখানে 4টি সংখ্যা পেয়েছি। তো 4টি পেয়েছি তাই আমি এখানে 4টি ট্যালি দিয়েছি এবং 4 গণসংখ্যা দিয়েছি। আর এখানে 9 থেকে 12 পর্যন্ত খুঁজলে আমি 7টি সংখ্যা পেয়েছি, তাই 7 বার আছে বলে 7টি দিয়েছি। এইভাবে আমি আর কি পুরোটা করে দিয়েছি। তো মোট যোগ করলে আমাদের 50 এসেছে। তো এখন তোমাদের এই অঙ্কগুলো পরীক্ষার হলে বুঝবে কি করে যে অঙ্কটা হয়েছে কি হয়নি, তাই না? এখানে যদি 50 জন শিক্ষার্থীর কথা বলে তাহলে অবশ্যই এই গণসংখ্যা যোগ করলে আমাদের 50 আসা লাগবে। এখানে যদি 50-এর একক কম বা বেশি আসে তাহলে কিন্তু অঙ্ক হয়নি। এখানে যদি আমাদের 30 জনের কথা বলতো তাহলে এখানে গণসংখ্যা যোগফল 30 হতে হতো। এখানে যদি 25 হতো তাহলে কিন্তু এখানে গণসংখ্যা 25 আসতো। অর্থাৎ প্রশ্নে যেটা বলবে সেইটাই যদি গণসংখ্যার যোগফল আসে তাহলে কিন্তু আমরা পরীক্ষার হল থেকেই বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা হয়েছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে
গেছে আর ভিডিওটা উপকারে আসবে, তো তোমাদের বন্ধুদের মাঝে প্লিজ একটু শেয়ার করে দিও। আর তোমাদের প্রতিটা ভিডিও বোঝাতে বা ভিডিওগুলো তৈরি করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি একটু শারীরিকভাবে সমস্যায় আছি, একটু অসুস্থতা আছে, আবার আমার নিজের অনেক কাজের প্রেশার, যার কারণে হয়তো কিছু জায়গাতে ভুল হতে পারে। তো মানুষ মাত্রই ভুল হতে পারে। তোমাদের যদি মনে হয় যে আমার ভুল বা আমি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর কোন কোন বিষয়ের উপরে এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকে।